আচ্ছা, আসসালামু আলাইকুম। ৮ নাম্বার সলভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, এবার দেখেন, তাহলে এবার আমরা এমসিকিউ দিয়ে শুরু করি। প্রথম হচ্ছে রিগার্ডিং আলসারেটিভ কোলাইটিস। যে এই ক্লাসটা আমি যখন নিয়েছিলাম তখন আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে এই আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, এই দুইটা ডিজিজ আপনাদেরকে খুব ভালো করে পড়া লাগবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন থাকে এবং কীরকম কোয়েশ্চেন থাকে, কোথা থেকে আসতে পারে, এই জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া ছিল। তাহলে দেখেন, ফার্স্ট হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, ইট অ্যাফেক্টস দ্য কোলন। ডেফিনেটলি নামেই বলে দিচ্ছে যে এটা কোলনের একটা ডিজিজ। মিউকোসাল ডিজিজ, ট্রু। আচ্ছা, স্ট্রাকচারিং না, এটা স্ট্রাকচারিং হবে। আলসারেটিভ কোলাইটিস দেখেন, এটা যে মিউকোসাতে ধরছে, তাহলে মিউকোসা ধরলে এটা কিন্তু স্ট্রিকচারিংয়ের চান্সটা কম। স্ট্রাকচার হইতে হলে আপনাকে ফুল থিকনেস ইনভলভ করতে হবে। ফিশারিংটাও কম। গ্র্যানুলোমা অন হিস্টোপ্যাথোলজি, এটা কম পাওয়া যায়। গ্র্যানুলোমাটা পাওয়া যাবে হলো আমাদের ক্রনসে বেশি। আচ্ছা, তাহলে আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর ক্রনস। খুব ভালো করে আপনাদেরকে দুইটা পড়তে হবে। তাহলে ক্রনস থেকে কি আছে দেখেন, ক্রনস ডিফার্স ফ্রম আলসারেটিভ কোলাইটিস, অনলি মিউকোসাল ইনভলভমেন্ট, ফলস। কারণ দেখেন, আগেরটা আলসারেটিভ কোলাইটিস হচ্ছে মিউকোসাল ডিজিজ, কিন্তু ক্রনস কিন্তু আপনার ফুল থিকনেস ইনভলভ করে। নো রিকারেন্স, এটা টোটালি ভুল কথা। এটা বরঞ্চ নো কিওর আপনারা বলতে পারেন, জীবনেও সারে না, বারবার হতে থাকে। মোর চান্স অফ গ্র্যানুলোমা ফর্মেশন, ট্রু। আর আগের কোশ্চেনটা দেখেন, গ্র্যানুলোমা অন হিস্টোপ্যাথোলজি আলসারেটিভ কোলাইটিসের জন্য ফলস ছিল, কিন্তু ক্রনসের জন্য কিন্তু গ্র্যানুলোমা হয়। আচ্ছা, মোর চান্স অফ স্ট্রিকচার ফর্মেশন, যেহেতু এটা ফুল থিকনেস তাহলে এখানে স্ট্রিকচারের চান্স বেশি। মোর চান্স অফ পেরিয়ানাল ফিস্টুলা ফর্মেশন, ট্রু। আচ্ছা, রিগার্ডিং ইন্টারসাসেপশন, মোর কমন ইন দি অ্যাডাল্টস, ফলস। এটা পেডিয়াটিক এজ গ্রুপে বেশি কমন। আইলিওকোলিক ইজ দ্য কমনেস্ট ভ্যারাইটি, ট্রু। ক্যান লিড টু ইস্কেমিক সেগমেন্ট, ডেফিনেটলি। তো যখন ইন্টারসেপশন হবে ওই জায়গাটা ব্লাড সাপ্লাইটা কম্প্রোমাইজড হবে। রেডিওলজিক্যাল রিডাকশন ইজ ইন্ডিকেটেড ইন মোস্ট পেডিয়াট্রিক কেসেস, ট্রু। এটা হলো প্রথম, যদি রেডিওলজিক্যাল রিডাকশনটা ফেল করে তখনই আমরা সার্জিক্যাল ম্যানুভারে যাই। আচ্ছা, অ্যাডাল্টস রিকোয়ার্ড সার্জারি ইউজুয়ালি, মোস্ট অফ দ্য টাইম এদের অন্য প্যাথোলজির সাথে অ্যাসোসিয়েটেড থাকে এবং সার্জারি দরকার। আচ্ছা, এবার দেখেন, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাডাইনামিক ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, খুব কমন। পেডিলাভের একটা চার্ট থেকে এটা দেওয়া, এবং এটা খুবই মানে পরীক্ষার জন্য খুবই একটু কমন একটা টপিক। এই কোয়েশ্চেনটা পরীক্ষার আপনার সাথে দেখা হওয়ার চান্স একটু বেশি। গলস্টোন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ইউজুয়ালি কোনো অ্যাডাইনামিক মানে হচ্ছে আপনার গাটে পেরিস্টালসিসটা নাই, প্রবলেম উইথ দ্য গাট, এখানে পেরিস্টালসিসটা অ্যাবসেন্ট থাকবে কোনো কারণে। এখানে কিন্তু তার মানে আপনি বুঝেন, যদি গলস্টোন দিয়ে অবস্ট্রাকশন হয় তাহলে ওখানে গাটের তো কোনো প্রবলেম নাই, গাট ওয়ালের পেরিস্টালসিসে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। সো এটা অ্যাডাইনামিক না। সিউডো অবস্ট্রাকশন, ট্রু। প্যারালাইটিক আইলিয়াস, ট্রু। হার্নিয়া ইন্টারসাসেপশন, দুইটাই হলো ডাইনামিক অবস্ট্রাকশন। আচ্ছা, এবার দেখেন, সাইন্স টু এলিসিট ইন অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিসে আপনি কী কী সাইন এলিসিট করবেন? গ্রে টার্নার সাইন, ফলস। এটা কিন্তু মেইনলি আসে হলো প্যানক্রিয়াটাইটিসের জন্য। পয়েন্টিং সাইন, ট্রু। রভসিং, সোয়াস অবটুরেটর। তাহলে এই চারটা সাইনের নাম আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে এই চ্যাপ্টারটা পড়ানোর সময় আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারের বক্সগুলো আপনারা খুব ভালো করে পড়বেন। তাহলে যারা বক্সগুলো ভালো করে পড়েছেন তারা কিন্তু এই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারবেন। রেকটাল প্রোলাপসটা পড়ানোর সময়ও সেম জিনিস বলেছিলাম, যে পুরোটা রিডিং দেওয়ার পরে বক্সটা আপনারা একটু ভালো করে পড়বেন, আত্মস্থ করার চেষ্টা করবেন। দেখেন, রেকটাল প্রোলাপস থেকেও কোয়েশ্চেন মাঝে মাঝে পরীক্ষায় থাকে। প্রথম ছিল, ইন কেস অফ চিলড্রেন ফুল থিকনেস রেকটাল প্রোলাপস ইজ মোর কমন, ফলস। চিলড্রেনের জন্য হলো মিউকোসাল প্রোলাপসটা মোর কমন। ইন অ্যাডাল্টস অফেন ফুল থিকনেস, ট্রু। সার্জারি ইজ ইন্ডিকেটেড ইন মিউকোসাল প্রোল্যাপস। মিউকোসাল প্রোল্যাপসে সার্জারি ইন্ডিকেটেড, কিন্তু প্রথমে আমরা চেষ্টা করি এটাকে রিপোজ করে দেওয়ার জন্য, যে রিপোজ করলে থাকে কি না। আচ্ছা, ইন্টারমিডিয়েট রিডাকশন ইজ নিডেড, ইমিডিয়েট রিডাকশন ইজ নিডেড ইন ফুল থিকনেস প্রোল্যাপস, ডেফিনেটলি। অনলি পেরিনিয়াল অ্যাপ্রোচ ইজ রিকমেন্ডেড না, বরং এখন অ্যাপ্রোচের মধ্যে আমাদের অ্যাবডোমিনাল অ্যাপ্রোচটাও পপুলারিটি গেইন করছে রিসেন্টলি। সো অ্যাবডোমিনাল অ্যাপ্রোচও করা যায়, পেরিনিয়াল অ্যাপ্রোচও করা যায়। আচ্ছা, এবার আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 7-এ। রেকটাল ক্যান্সার, সার্জারি ইজ দ্য মেইন স্টে অফ কিওর, ট্রু। যদি সার্জারি ভালো হয় তাহলে পরবর্তীতে আপনার অ্যাডজুভেন্ট থেরাপি আপনি যখন দিবেন, অ্যাডজুভেন্ট থেরাপি দিলে এখানে কিওরের চান্সটা বেড়ে যাবে। রেডিওথেরাপি হ্যাজ নো রোল, টোটালি একটা রেডিওথেরাপির এখানে রোল আছে। এখন বর্তমানে রিসেন্টলি কনকারেন্ট কেমো রেডিওথেরাপি ইউজ করা হয়, একই সাথে কেমো এবং রেডিও দুইটা। কনকারেন্ট কেমো রেডিওথেরাপি
দিয়ে তারপরে আমাদের টিউমারটাকে আমরা ডাউন সাইজিং করি, ডাউন স্টেজিং বা ডাউন সাইজ করা হয়, করার পরে তারপরে টিউমারটাকে রিসেট করা হয়। এটা পেশেন্টের জন্য, দিস গিভস দ্য পেশেন্টস বেটার সার্ভাইবিলিটি। সো রেডিওথেরাপি ডেফিনেটলি হ্যাজ গট রোল। আর রিকারেন্ট কেসেও তখন কিন্তু রেডিওথেরাপি ইউজ করা যায়। অ্যাডজুভেন্ট কেমোথেরাপি ক্যান ইমপ্রুভ সার্ভাইভাল, ট্রু। আচ্ছা, আর স্কোয়ামাস সেল কার্সিনোমা রেকটামে, এরা কিন্তু যেহেতু কাভারিং, এখানে কিন্তু স্কোয়ামাস কোনো কাভারিং নাই, কোনো এপিথেলিয়াম স্কোয়ামাস সেল না, সো এগুলো অবশ্যই অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা না। আলসারেটিভ কোলাইটিস ইজ আ রিস্ক ফ্যাক্টর, ট্রু, কারণ দেখেন আলসারেটিভ কোলাইটিস ইউজুয়ালি এটা মিউকোসাল ডিজিজ, সো ওখান থেকে এই রেকটাল ক্যান্সারটা হতে পারে। আচ্ছা, এবার আসি এসবিএতে আমরা, রিগার্ডিং অগিলভিস সিনড্রোম, এটা কি? নোন অ্যাজ উইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। তার মানে এখানে 4টা কোয়েশ্চেনের মধ্যে আপনার একটা কোয়েশ্চেন হচ্ছে, একটা স্টেম হচ্ছে ফলস আর বাকি 4টা ট্রু। তাহলে কোনটা নট কারেক্ট? নোন অ্যাজ কোলোনিক সিউডো অবস্ট্রাকশন, ট্রু ডেফিনেটলি। এক্সরে শোজ মার্ক সিকাল ডাইলেটেশন, এটাও ট্রু। সিকাল পারফোরেশন ইজ আ ওয়েল রিকগনাইজড কমপ্লিকেশন, সিকাম ডাইলেটেড হলে ডেফিনেটলি পারফোরেশন হবে। আজ প্রেজেন্স অ্যাজ অ্যাকিউট লার্জ বাউল অবস্ট্রাকশন, এটা হতে পারে। আর অকার্স অনলি ইন অ্যাকিউট ফর্ম, এটা ফলস, এটা কিন্তু অ্যাকিউট ফর্ম ছাড়াও অন্য ফর্মও হতে পারে। ওকে, দ্যাট অগিলভি সিনড্রোম, যেহেতু টার্মটা বই আমাদের ইউজ করে এবং এটা নিয়ে কিছু বলাও আছে পরীক্ষার জন্য, দিস ক্যান বি আ সোর্স অফ ফিউচার কোয়েশ্চেন। আচ্ছা, এবার দেখেন নাম্বার 9, আর 9-year-old বয় প্রেজেন্স উইথ ইনভলেন্টারি লস অফ রেকটাল কন্টেন্টস, তার মানে বুঝেন ইনকন্টিনেন্স আছে কিন্তু তার, রেকটাল ফিকাল ইনকন্টিনেন্স, which is the most possible cause of childhood incontinence. চাইল্ডহুড ইনকন্টিনেন্স কেন হইতে পারে, কিসের জন্য? ইরিটেবল বাউল সিনড্রোম অ্যাডাল্টে বেশি। জিআইটি ইনফেকশন, এটা তো কমন অবশ্যই, কিন্তু এটা ট্রিটেবল এবং এতটাও, এবং এটা এভাবে ইনভলেন্টারি লস এভাবে এতটাও করে না। পার্কিনসন্স বড়দের কমন, মেগাকোলোনো বাচ্চাদের অতটা কমন না। সো এখানে আমাদের অ্যান্সার থাকছে হার্টস্প্রাংস ডিজিজ, ভেরি কমন। ওকে, আচ্ছা এবার দেখেন রিগার্ডিং কোলোরেক্টাল কার্সিনোমা, হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোনটা কারেক্ট? তাহলে সেকেন্ড মোস্ট ক্যান্সার ইন ওয়েমেন, এটা যখন আপনাদেরকে কোলোরেক্টাল কার্সিনোমা পড়ানো হয়েছিল, ক্লাসটা আমারই নেওয়া, তো ওখানে কিন্তু দেখেন পড়ানোর সময় কিন্তু সবগুলো বলেছিলাম যে এই এপিডেমিওলজিক্যাল এই যে ডাটাগুলো, এগুলো আপনারা খুব ভালো করে মার্ক করেন, কারণ এগুলো পরীক্ষার প্রায় এগুলো পরীক্ষায় আসে। ওকে, তাহলে কী আছে দেখেন, সেকেন্ড মোস্ট ক্যান্সার ইন ওয়েমেন, ট্রু। থার্ড মোস্ট ক্যান্সার ইন মেন, এটাও ট্রু। ফোর্থ মোস্ট কমন কজ অফ ক্যান্সার ডেথ, তাহলে 2, 3, 4, ফার্স্টে ওয়েমেন, মেন, তারপরে হলো ওয়ার্ল্ড ওয়াইড, 2, 3, 4, ওয়েমেন, মেন, ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর ইনক্লুড ডায়েট, ওবেসিটি, স্মোকিং, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো যে কোনো ক্যান্সারের জন্য কিন্তু বলা যেতে পারে এগুলো কমন। আচ্ছা, 60% অফ কেসেস অ্যাফেক্টিং পেশেন্টস 50-year-old ওল্ডার, আচ্ছা এইটা হচ্ছে রং, এগুলো 50 ইয়ার না, এগুলো আরেকটু অ্যাডভান্স এইজে এগুলো হয়ে থাকে, এই কলোরেক্টাল কার্সিনোমাগুলো মেইনলি হয়ে থাকে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদেরকে পড়ার সময় দেখেন ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট, এগুলো তো আমরা পড়বই, পাশাপাশি এপিডেমিওলজিক্যাল যে ডাটাগুলো, এই যে স্ট্যাটিস্টিকগুলো, যে কোনটা কত পার্সেন্ট থাকছে না থাকছে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এবার আসেন পরের কোয়েশ্চেনে। 45-year-old women develop nausea, vomiting, loss of appetite, bowel distension, absence of bowel and flatus movement following a laparotomy surgery. ওকে, তাহলে তার বলা হলো হি ইজ ডায়াগনোসড অ্যাজ আ কেস অফ প্যারালাইটিক আইলিয়াস। Very good. After proper management, patient returns to normal state. Which part of the intestine first regained function following correction of paralytic ileus? এখানে অপশনটা মনে রাখেন, সবার আগে অপশনটা রিগেইন করে হলো স্মল বাউল, তারপরে রিগেইন করে হলো লার্জ বাউল, এবং সবার লাস্টে করে হলো স্টমাক। ঠিক আছে, সবার আগে হচ্ছে স্মল গাট, মানে সবার আগে হচ্ছে স্মল গাট, তারপরে হচ্ছে লার্জ গাট, এবং লাস্টে হচ্ছে স্টমাক। এই জন্য মাঝে মাঝে দেখা যায় যে অপারেশনের পরে পেশেন্টের যখন খাচ্ছে, পেশেন্টের বাউল সাউন্ড বা ফ্ল্যাটার ফিসেস পাস হচ্ছে, বাউল সাউন্ড আছে, তারপরেও খেতে দিলে বমি হতে পারে। কেন হয়? ইউজুয়ালি এই কারণটার জন্য, যে এখানে আমাদের মানে ফাংশন রিগেইন করার অর্ডারে স্টমাক হচ্ছে সবার লাস্টে। তো এই জন্য অনেক সময় পেশেন্টের এই মানে বাউল সাউন্ড পাচ্ছেন, ফ্ল্যাটাস পাস করলো, ফিসেসও পাস করলো, তারপরেও আপনি তার খেতে দিলে বমি হতে পারে।
আচ্ছা, এবার আসেন শর্ট বাউল সিনড্রোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দি এক্সাম। এখানে বলছে যে কোন ধরনের পেশেন্টের শর্ট বাউল সিনড্রোম ম্যানেজ করা সবচেয়ে চ্যালেঞ্জিং। সবচেয়ে চ্যালেঞ্জিং হলো যাদের 2 সেন্টিমিটার অফ স্মল বাউল রিসেক্ট করা থাকে এবং সাথে কোলেক্টমিও থাকে, এদেরকে ম্যানেজ করাটা সব থেকে কঠিন, ঠিক আছে। কারণ কারণ হচ্ছে যে যখন যত বেশি বাউল রিসম করবেন, কোলন থাকলেও আপনার কোলন থাকলে একটা জিনিস মনে রাখেন, কোলন থাকলে আপনার জন্য ম্যানেজ করাটা সহজ, কোলন থাকলে ম্যানেজ করা ইজি হয়ে যায়, নাম্বার 1। আর নাম্বার 2, যত বেশি আপনি এক্সারসাইজ করবেন তত বেশি কমপ্লিকেশান, একদম সিম্পলি মনে রাখেন। যদি পরীক্ষার সময় প্যাথোফিজিওলজি, মেকানিজম, ক্লিনিক্যাল ফিচার এগুলো কিছুই মনে না থাকে, জাস্ট এই কয়েকটা জিনিস মনে রাখেন, অ্যান্সার করে আসতে পারবেন। ওকে, ঠিক আছে, এই জিনিসটা আপনাদের একটু দেখতে হবে। এই ধরনের পেশেন্টের ইউজুয়ালি থাকে, দেখেন ব্যাখ্যাটার মধ্যে, এই ধরনের পেশেন্টের ইউজুয়ালি জেজুনোস্টোমি থাকে, এবং এই জেজুনোস্টোমিটা খুব খারাপ। আইলোস্টোমি হলে পেশেন্টের ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এতটা হয় না, বাট যে পেশেন্টের জেজুনোস্টোমি তাদের খুব ফ্রিকোয়েন্ট ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। এবার নাম্বার 13, 28 women consented for resection of terminal ileum, ঠিক আছে। she is concerned about the impact of this surgery on long term health. What potential complication can occur following this surgery? কি হতে পারে সবচেয়ে কমন, যেটা সবচেয়ে পোটেনশিয়াল খারাপ যেটা, সেটা হতে পারে পেশেন্টের গল স্টোন হতে পারে। কেন গল স্টোন হবে? কারণ বাইল সল্ট নর্মালি রিঅ্যাবজর্বড ইন দ্য টার্মিনাল আইলিয়াম, so patient enterohepatic circulation of the patient will be disturbed, and if this is disturbed then there will be problem. আচ্ছা, এবার আসেন 7-year-old boy during playing football became severely injured and got admitted in unconscious state, BP low, taken to OT theater, and he was found to have splenic rupture. আচ্ছা, and patients also found paralytic ileus. What type of paralytic ileus occurred here? মানে একটা ট্রমার পেশেন্টে, একটা পলিট্রমা পেশেন্ট বা একটা আরটিএর পেশেন্ট বা কোনো সিভিয়ারলি ট্রমাটাইজ একটা পেশেন্টকে আপনি প্যারালাইটিক আইলিয়াস পেলেন, তখন এই কন্ডিশনটার নাম কি? এই কন্ডিশনটার নাম হলো রিফ্লেক্স আইলিয়াস। ওকে, রিফ্লেক্স আইলিয়াস কী জিনিস? এটা হচ্ছে এই ধরনের কন্ডিশনে হয়। ওকে, এখানে হচ্ছে ব্লাড হ্যাজ অ্যাকুমুলেটেড রেট্রোপেরিটোনিয়াম স্পেস অ্যান্ড রেট্রোপেরিটোনাল হেমোরেজ ফ্রম হুইচ রিফ্লেক্স আইলিয়াস হ্যাজ অকার্ড। ওকে, তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে, এটা নতুন একটা টার্ম। ওকে, এবার দেখেন 32-year-old woman presents to with 2 weeks after appendicectomy, 24-hour history of right upper quadrant pain, fever, shortness of breath. তাহলে অ্যাপেন্ডিসেক্টমির পরে কিন্তু শুধু যদি আপনাকে বলতো রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, ফিভার, শর্টনেস অফ ব্রেথ, তাহলে ডায়াগনোসিস আপনি একদিকে নিচ্ছেন, কিন্তু এখানে কিন্তু একটা বড় হিস্ট্রি আগে আছে, সেটা হলো অ্যাপেন্ডিসেক্টমি 2 weeks আগে করা। ওকে, তারপরে হচ্ছে পেইন রেডিয়েটস টু হার রাইট শোল্ডার টিপ, আরও ভালো, আরও বললো তাহলে চেস্ট এক্স রে রিভিলস রাইট বেসাল অ্যাটেলেক্টিস অ্যান্ড প্লুরাল ইফিউশন। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? তাহলে এখানে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে সাবফ্রেনিক অ্যাবসেস। ওকে, এখানে তার মানে কোনো একটা, এখানে সাবফ্রেনিক অ্যাবসেসের দিকে কেন গেল ডায়াগনোসিসটা? কারণ আমাদের এখানে দেখেন, এখানে কিন্তু এই যে বেসাল অ্যাটেলেক্টেসিস প্লুরাল ইফিউশন আছে, মানে ডায়াফ্রাম এবং অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার ইরিটেট হচ্ছে, আর হচ্ছে রেডিয়েট টু দ্য রাইট শোল্ডার টিপ, এটাও ডায়াফ্রামের ইরিটেশনের একটা সাইন। ওকে, সো এই জন্য সবগুলো ফিচার আমরা বা পয়েন্ট ক্লিনিক্যাল ক্লু আমরা যদি অ্যাড করি, সে অ্যাড করে এগুলো চলে যাচ্ছে আমাদের সাবফ্রেনিক অ্যাবসেসের দিকে। ওকে, থ্যাংক ইউ।